দিদা যখন শুনেছে ঘুম থেকে উঠে, দিদা মা ওখানেই কেঁদে দিয়েছে, আর আমি তো তখনও নাচছি। ওরা যাতে কখনো ওটাই খুব কঠিন কাজ যে আমি অভিনয় করব না, সব থেকে বড় ট্রেনিং সেটা। একটা সিন ছিল আমার সঙ্গে আমার মায়ের, তো এবার ওই সিনে প্রথমবার স্যার বলেছিল তপময় মানে টায়ার মানে একটু এগিয়ে আছে র্যাঙ্কে। গেটে ঢুকতে পারে না, বাইরে বসে তিনজনে গল্প করে, তোকে এখানে কান ধরে দাঁড় করিয়ে রাখতো। ওরা মজার ছলেই অভিনয়টা করে, ওটা আমার এখনো দেখলে কান্না পায়, মানে ওটা আমার সব থেকে কাছের সিন। জাতীয় পুরস্কার প্রাপ্তির পর 3 লিটল স্টার আজ এই প্রথমবার আমার সঙ্গে রয়েছে বাবিন, ডলি এবং টায়ার। মানে বুঝতেই পারছেন কোন ছবির কথা বলছি। আর তার সঙ্গে যাকে ছাড়া অঙ্ক কি কঠিন বা সহজ মনেই হতো না, সেই সৌরভ পালোধি। কেমন আছো সৌরভ? খুব ভালো। আর বাকিরা বল। খুব ভালো। আর জাতীয় পুরস্কার পাওয়া কিরকম লাগছে বলো? প্রথম যখন শুনলে যে একটা পুরস্কার পেয়েছি, সেটা কি পুরস্কার, তার কতটা গভীরতা, কতটা কি, সেটা জানতে আরো কিছুদিন সময় লাগবে, কিন্তু যখন জানলে যে একটা পুরস্কার পেয়েছি আমরা, কিরকম লাগলো? সবার আগে আমি বাবিনের কাছে যাই। আমার মানে আমি এত খুশি হয়েছিলাম ওই টাইমে, আমি বাথরুম থেকে বেরিয়েছি তখন বিকেলবেলা, মা শুয়েছিল, তো ওই গীতশ্রীর মা আমাদের খবরটা পাঠিয়েছে। মা ফার্স্টে দেখে বুঝতে পারেনি ঘুমের চোখে, আমি এসে দেখছি এখানে তো ঋদ্ধিমানের নাম লেখা, কি ব্যাপার আমার নাম লেখা কেন? তারপর দেখছি হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড। তারপর আমি নাচতে শুরু করে দিয়েছি। আর দিদা যখন শুনেছে ঘুম থেকে উঠে, দিদা মা ওখানেই কেঁদে দিয়েছে, আর আমি তো তখন নাচছি খুশিতে। আর টায়ার কি করছিলে? দেখো, বলতে গেলে আমরা তো জানতাম না যে অ্যাওয়ার্ডটা যে আমরা যে পাবো, আর মানে এই যে অ্যাওয়ার্ডটা যে আমরা যে পাবো, এটা না হঠাৎ করে হয়েছে, আনএক্সপেক্টেড একদম। তো এবার গীতশ্রীর মা হঠাৎ করে আমার মাকে ফোন করে বলছে যে এই দেখো খবরে দেখাচ্ছে যে আমাদের তিনজন মানে আমরা একটা পুরস্কার পাবো, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। তো এবার আমার মা তো শুনে তো খুবই খুশি হয়েছে, এবং আমার মা আমার স্কুলের আন্টিকে বলেছে, আমার বাড়ির আন্টিকে বলেছে, সবাই শুনে খুবই খুশি হয়েছে। মানে এই অ্যাওয়ার্ডটা আমরা তিনজন পেয়ে খুবই খুশি হয়েছি। একদম। এবার গীতশ্রী বলুক। মানে ব্যাপারটা হচ্ছে আমার মাও জানতো না, মানে প্রত্যাবর্তনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আঙ্কেল মানে অনির্বাণ আঙ্কেল, সে ফোন করে বলছে মিষ্টিটা কবে খাওয়াবেন, মানে নার্ভের প্রবলেম, তো নার্ভের ওষুধ খেয়ে মা ঘুমাচ্ছে। তো মানে মা না মানে উঠে পড়েছে, কি হলো ব্যাপারটা, মিষ্টি কেন? বলে নাকি মেয়ে তো জাতীয় পুরস্কার পাচ্ছে। তো ওটার জন্য সবাই মানে খুব আনন্দিত। আমি তো বাড়িতে ছিলামই না, মানে আমি নাটকের ক্লাসে গেছিলাম। তো ওখানে স্যারকে ফোন করে বলেছিল মা, বাবা আমায় নিতে গেছিল, তো বাবা বলছে স্যারের ফোনে কিছু একটা পাঠিয়েছে দেখ। স্যার আর আমি দেখে তো আমি তো মানে ভাবতেই পারছি না, মানে এটা হবে যে আমরা তো জানতামই না যে এটা হবে। এদেরকে নিয়ে অভিনয় করিয়ে নেওয়া সৌরভের কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল গো? না ওরা নিজেরাই খুব ভালো, মানে তাই না বল? আমি কিছু বলবো, আমিও কিছু বলবো, আমি বললে সেটা মিথ্যে কথা হয়ে যাবে। না ওরা নিজেরা সত্যি খুব ভালো, মানে আমরা একটা লম্বা ওয়ার্কশপ প্রসেস এটার মধ্যে দিয়ে গেছি। কৃষ্ণেন্দু ঘটনাচক্রে এই ছবিতে পাঠও করেছিল, অঙ্ক কি কঠিনে। একটা লম্বা ওয়ার্কশপ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে। তারপর তো রোজ শুটিংয়েই আমরা ওয়ার্কশপের মতন করেই পুরোটা কাজ করেছি। এবং ওরা যেহেতু আগে খুব, আমিও চাইও নি খুব প্রচুর অভিনয় করে এরকমরা অভিনয় করুক, ওরা সবাই থিয়েটারের একটা বেসিক ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত ছিল। বহু জনের অডিশন হয়েছিল, প্রায় আমার এখনো মনে আছে 260+ অডিশন হয়েছিল জেলা জুড়ে। তো তারপর ওদের তিনজনকে নিয়ে আর কি এইখানেই ওই অন্য রুমে অডিশন হয়েছিল। তো তারপরে তো ওরা খুব অনায়াস, কারণ ওদের সুবিধাটা হচ্ছে যে ছোটরা প্রচুর অ্যাক্টিং করে সেক্ষেত্রে খানিক অসুবিধা হয়। ওরা যেহেতু কম করেছে বা করেইনি সেই অর্থে সেই সময়, এখন প্রচুর করছে, কিন্তু সেই সময় তাতে সুবিধাটা হয়েছিল যে ওরা খুব অনায়াস, মানে এই যে এখন যেমন ওরা আড্ডা মারছে, গল্প করছে,
আমার কাজ ছিল ওইটাই যেন ওই অ্যাকশন বলার পর ঘটে আর কি, সেইটাকেই রাখা। বাকিটা ওরা দারুণ, ওরা ওরা ব্রিলিয়েন্ট। প্রথমবার দারুণ শুনলাম স্যারের কাছে। প্রথমবার দারুণ বললো? আগে কখনো বলেনি দারুণ ভাবে বলেছে না, আমায় বলেছে। হ্যাঁ, আমাকে তো জীবনে বলেনি। আমার একটা সিন ছিল, মানে বলতে গেলে সৌরভ স্যার তো সবাইকে তো রেট দিত যে কে কত ভালো, হ্যাঁ, rank মানে দিত। হ্যাঁ। তো এবার একটা সিন ছিল আমার সঙ্গে আমার মায়ের, তো এবার ওই সিনে প্রথমবার স্যার বলেছিল তপময় মানে টায়ার মানে একটু এগিয়ে আছে র্যাঙ্কে, আচ্ছা। তাই জন্যে ওকে আজকে ওর সিনটা আমি আগে করবো, বাকি তোরা বাড়ি চলে যা। আরে হ্যাঁ, ও যখন শুয়েছিল সিলিন্ডার কলবালিশ নিয়ে, তখন আমি দৌড়ে আসার সিনটা আমাকে স্যার ভালো বলেছিল, কিন্তু সেটা আমি ভুলে গিয়ে এখন বলে দিলাম যে প্রথমবার। তো এটা দ্বিতীয়বার হলো। আচ্ছা, আর ডলি কি বলবে? মানে আমাকে বলেছে মাঝে সাঝেই বলতো, আমাকে মাঝে সাঝেই বলতো, মানে ওরকম একদিন অন্তর একদিন ওরকম ভাবে বলতো। মানে র্যাঙ্ক বলতে গেলে ওর পর আমি, বাট আমার পরও। হ্যাঁ ঠিক আছে, হলো ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা ধরছি না, সবাই ফার্স্ট। শুট শেষে আবার সবাই এক জায়গায় চলে এসেছে, ওইটাই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা কি বলছে? বন্ধুরা, স্কুলের টিচাররা বা পাড়ার কাকিমা জেঠিমা বৌদি, যদিও ওদের এখনো বৌদি রাখার বয়স নয় কাউকে, তো মানে যখন খবরটা ছড়িয়েছে, আমার একটা খুব মানে দুটো প্রিয় ম্যাম আছে, মানে দুজন খুব প্রিয়। হ্যাঁ, তো ওই দুজন ম্যাম আমাকে আগে কল করে কংগ্রাচুলেশনস জানিয়ে তো ছেই, আর স্কুলে যাওয়ার পর একটা চকলেট দিয়েছে। আর বন্ধুরা তো কংগ্রাচুলেশনস ভাই, কি হলো এটা, ভুলে যাবি সব। আমি বলছি অত ভাবতে নেই, চুপচাপ বসে থাক। বাপরে বাপ। সত্যি কেউ মানে সব বন্ধুরাই মানে এত বলছে, মানে আমাদের স্কুলের আমরা দিদি বলি স্কুলের টিচারদের, আচ্ছা। তো আমাকে বলেছে তুই ক্লাস পরে করবি, সবার আগে একটু নমস্কার করে আয়। আমাদের মা ঠাকুর স্বামীজি স্কুল, তো আমি একটা টিচারের সাথে মানে কি বলবো নাম্বার আছে, মানে কিছু একটা ক্ষেত্রে আগে উনি আমাদের ক্লাস টিচার ছিলেন, তাই ওনার নাম্বারটা পেয়েছিলাম কিছু করে। তো উনি আমাকে ফোন করে সবার প্রথম বললো যে কংগ্রাচুলেশনস। আমি বলছি থ্যাংক ইউ। বলছে তাহলে স্কুলে যখন যাবি একটু ফুল মিষ্টি নিয়ে যাবি। তখন গেছি, মানে কে পুরো গিজ গিজ করছে, সব দিদিরা চকলেট টকলেট ধরিয়ে দিয়েছে, আর ঘরের সব চকলেট আমার ঠাকুর খাচ্ছে এখন। গোপাল খাচ্ছে। হ্যাঁ, আমি যাই খাই না কেন, মানে কেউ দিক বা না দিক, আমি আগে গোপালকে দেব। বাহ, আমি নিজে কিনলেও সেটা করি ওকে, বা আমাদের ঘরে নারায়ণ শিলাগ্রাম আছে তাকেও দিই, আচ্ছা। কিন্তু সব চকলেট তো দেওয়া যায় না। তুমি একটু আগে বলছিলে যে তুমি চাওনি যে সেরকম ভাবে অনেক জানে, অনেক অভিনয় করেছে, লাইক বড় পর্দা বা আমরা ধারাবাহিক, সেরকম বাচ্চা তুমি চাওনি এই চরিত্রটার জন্য। তো বেছে নেওয়ার ক্ষেত্রে তুমি কোন কোন দিক এটা ছাড়াও মাথায় রেখেছিলে, যে তার কি কি থাকতে হবে, কি কি কোনো ক্রাইটেরিয়া কি ছিল? না, ক্রাইটেরিয়া বলতে একটাই আমি খুব ফোকাস করেছিলাম, সেটা হচ্ছে যে ওই অনায়াস যাতে হয়, মানে এবং ওরা যাতে কখনো ওটাই খুব কঠিন কাজ যে আমি অভিনয় করব না, সব থেকে বড় ট্রেনিং সেটা। তো সেইটা ওদের জন্য সুবিধা হয়েছিল যেহেতু ওরা কম করেছে, তাতে ওয়ার্কশপে সুবিধা হয়েছে যে আমরা অনেকটাই ইম্প্রোভাইজ করে, যে আমি কখনোই আমরা ওইরকম ভাবে করিনি এই লাইনটাই এক্স্যাক্টলি বলতে হবে করে আমরা কখনোই প্র্যাকটিস করিনি, কিন্তু সেইটা ওয়ার্কশপে মানে ওদের ফ্লোরে গিয়ে কিছু প্ল্যানিং করার ছিল না, মানে ওরা নিজেরা এতটাই ওয়ার্কশপে তৈরি হয়ে গেছিল আর কি, একটা লম্বা ওয়ার্কশপ প্রসেসে। মানে এমন না যে নতুন করে একটা সিন পড়তে হবে বা মুখস্থ করতে হবে, সেটা করতে হয়নি, সেটা এমনিই গ্রো করে গেছে। এবং শুধু ওরা নয়, মানে ওদের সঙ্গে যে এতজন সিনিয়র, আর ওরা কাদের কাদের সঙ্গে পাঠ করেছে, শঙ্কর দেবনাথ, মানে সঞ্জিতা, মানে একাধিক লোকজন, উষসিদি, পার্ণ, মানে প্রসূন, মানে ওদের সঙ্গে পাঠ করেছে, ওদের সঙ্গেও তৈরি হয়ে গেছিল বিষয়টা। মানে এখনো আমার খেয়াল আছে ওরা গিয়ে প্রায় যাদের সঙ্গে পাঠ করেছিল তাদেরকে মা বলে ডাকে, বাবা বলে ডাকে। শঙ্কর স্যারকে তো আমার দ্বিতীয় বাবা। আমার যে মা ছিল তাকে আমি এখনো মা বলেই ডাকতাম। মানে এইটা খুব মজার হয়ে গেছিল আর কি, মানে ওরা এমন ভাবে ওয়ার্কশপের মাধ্যমে ইনভলভ, এখনো ওই আমার অন্য ছবির প্রিমিয়ারেও সবার সাথে ওদের সাথে দেখা হয়েছে, সবকে মা বাবা বলেই ডাকছে আর কি। এত বছর, কয়েকটা বছর কেটে গেছে তবু আর কি, খুব আনন্দের। ফানি মোমেন্ট শুটিং চলাকালীন,
ফানি মোমেন্ট, খুব মজা লেগেছে বা খুব মজা হয়েছে, এরকম কোনো কিছু মনে পড়ে? যে কাদাতে পড়ে বল তুই বল। তুমি বলো। আমায় কি জিজ্ঞেস করছিস? না, স্যারের যেটা ফানি লেগেছে স্যার আগে বলুন। না না, তুই আমার তোকে নিয়ে কিছু ফানি লাগতে পারে? তোমরা আজকে বলো, স্যার আজকে শুনবে। বল, শুনি। ওই যে সিনটা হচ্ছে কাদাতে দৌড়ে এই রোড থেকে ওই রোডে যাওয়ার সিনটা, মানে প্রায় 2-3 বার আমি ওখানে এই সিনটা করতে গিয়ে পড়েছি। সারা গায়ে কাদা মাটি, 2-3 দিন লেগেছে ওই সিনটা করতে। আর তার ওপর আরেকটা জিনিস, আমি ওর ওপর হাসছিলাম, ও আমায় কাদা ছুঁড়ে মেরেওছে। হ্যাঁ, পুরো গাড়ি কাদাময়, পেপারের ওপর বসিয়েছিল। এসির বাসের এসির জলে হাত পা ধুয়েছি। হ্যাঁ, সে আলাদাই লেভেল। তুই কি বলবি? আমরা তিনজনে তো মানে প্রচন্ড মজা করেছি। মানে কেউ কারো চুল ধরে টানছে, তো কেউ কারো জামা ছিঁড়ে মানে ছিঁড়ে টিড়ে অবস্থা খারাপ। সৌরভ স্যারের চুল ধরে নামনি তো? এই হ্যাঁ, কিছুই কাটছিল। একটা কথা বলার আছে, তোমার তো চুল ওর কিছু ওর খুব ইচ্ছা আছে, ওর খুব ইচ্ছা আছে সৌরভ স্যারের দাড়িটাকে ধরে টানা, খুব ইচ্ছা আছে ওর। সেটা কি করে নিও না, গোটা শুটিংয়ে? তাই তো মাথা চিবিয়ে খেয়েছে, কিন্তু হ্যাঁ মাথা চিপিয়ে খেয়েছি, কিন্তু পুরো দাঁড়িয়ে চিংড়ি মাছ করে দিয়েছিল। চিংড়ি মাছ করে দিয়েছিল মানে? চিংড়ি মাছের মাথা চিবিয়ে খায় তো। ও হ্যাঁ, ও আচ্ছা, কোথায় গিয়ে ভেবেছে, কোথায় বলছে, আমি তো মানে সামাল দিতে পারছি না, ভাববো নাকি জিজ্ঞেস করব। সৌরভ, এরকম একটা পুরস্কার, জাতীয় পুরস্কার, কোথাও গিয়ে কি চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিল, দায়িত্ব আরো বাড়িয়ে দিল, ভয় আরো বাড়িয়ে দিল, ভালো কাজের কোনটা? না, এটা মানে রেসপন্সিবিলিটি তো বটেই, মানে একটা নতুন করে তো বাড়ি স্বাভাবিকভাবেই, মানে ওই যেটা ওরা মজার ছলেই বলছে কথাটা, কিন্তু এটা তো খুব সত্যি যে আমরা যাই বানাচ্ছি কিছু তো ভেবে বানাচ্ছি না, একটা অনেস্টলি একটা গল্প বলবো বলে সেই ছবিটা বানাচ্ছি। তো তারপরে সেটার যখন কিছু স্বীকৃতি জোটে, অঙ্ক কি কঠিনের যেমন এতগুলো স্বীকৃতি জুটেছে, সে ইফি থেকে শুরু হয়েছিল, মানে তখনই আমাদের মনে ছিল বাবা সে কি এরকম একটা ব্যাপার, মানে এত তো আশা নিয়ে এত ভেবে চিনতে বানানো হয়নি। তো স্বীকৃতি পেলে তো ভালো লাগেই, এবং এই ধরনের কাজের স্বীকৃতি কম জোটে, তো সেইখানে স্বীকৃতি পেলে আনন্দ হয়, দায়িত্ব বাড়ে, মনে হয় যে না আমি যে অনেস্টি দিয়ে গল্প বলার চেষ্টা করছি যেন সেইটাই রাখতে পারি, সেইটাই ইম্পর্টেন্ট। পাওয়া না পাওয়া, দেখা না দেখা, এগুলোর ক্যালকুলেশন করে তো কোনো লাভ নেই, কারণ সত্যি যদি এরকম ক্যালকুলেশন হতো যে এইটা করলে এতগুলো লোক দেখতে আসবে, তাহলে তো পৃথিবীর সব সিনেমা সুপারহিট হতো, তা তো হয় না। তো আমার কাজ, আমি যেন দায়িত্ব নিয়ে অনেস্টলি গল্পটা বলতে পারি, আর এদের মতন লোকজন থাকলে তো সুবিধাই আর কি খানিকটা। এবং ছোটদের গল্প বলতে তো আমার ভালোই লাগবে, মানে সেটা তো খুবই একটা আনন্দের বিষয়। মানে ছোটদের গল্প মানে যেমন অঙ্ক কি কঠিন, আমরা সবসময় প্রমোশনের সময় থেকেই বলেছি এবং মানুষজনও সেটাই বলেছে, মানে ছোটরা করেছে, মানে গল্পটা তো ছোটদের নয়, এক সোসাইটির গল্প। তো আমার সেইভাবেই ছোটদের গল্প বলতে ইচ্ছা করে, মানে মানে একদম ছোটদের গল্প কোনো কারণ ছাড়া বলার আমার খুব একটা ইচ্ছে নেই। তো ওদের দিয়ে একটা কারণ খুঁজে পেয়েছিলাম যে সেই সময়, তো এখন একটা দায়িত্ব তো বাড়লো। তবু আজকের দিনে দাঁড়িয়ে যে ঝাঁ চকচকে ছবি আমরা দেখতে পাচ্ছি, বা গুরু গম্ভীর দেখতে পাচ্ছি, বা লাইট স্টোরি দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ছবি যেখানে একটা বস্তিতে বড় হয়ে ওঠা বাচ্চা, তারা, তো এটা কেন এলো তোমার সৌরভ মাথায়? এটা মূলত সেই সময় ওই এটার প্লটটা করা ছিল কোভিড পিরিয়ডে, কোভিডের আগের সময়। হ্যাঁ, মানে আমার লেখা, মানে এই প্লটটার ভাবনাটা এসেছিল কোভিড পিরিয়ডে, নিজে নানান কাজের সূত্রে অন্য জেলায় গিয়ে নানান জায়গায় গিয়ে কাজ করার সূত্রে, এই যে এত স্কুল যখন বন্ধ হয়ে গেছিল, সেইটা আমাকে খুব মানে পীড়া দিয়েছিল আর কি, যে এত বাচ্চা ছেলে মেয়ে, 8,207টার ওপরে স্কুল বন্ধ হয়েছিল সেই সময়, মানে আজও সেগুলো খোলেনি ম্যাক্সিমামটা। তো তখন মনে হয়েছিল যে এত বাচ্চা ছেলে মেয়ে যারা প্রিভিলেজ, তারা তো ভালো স্কুলে যাচ্ছে, যাদের বাড়িতে পয়সা কড়ি আছে তারা ভালো স্কুলে যাচ্ছে, এবং আমাদের রাজ্যে তো ম্যাক্সিমাম মানুষের এতটা পয়সা নেই যে সরকারি স্কুলেই তাকে পড়তে হবে। তো এরা তাহলে করবে কি? তো তারা তো একটা স্বপ্ন দেখে ফেলেছে, ওই বাচ্চাগুলোও তো স্বপ্ন দেখেছে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ নার্স হতে চায়, কেউ খেলোয়াড় হতে চায়, বা নানান রকম কিছু, কেউ টিচার হতে চায়।
কিন্তু তাহলে এই যে তাদের যে স্বপ্নের কারখানাগুলোই যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা সেটাকে ফ্রুটফুল করবে কি করে? এইটা ছিল হচ্ছে আমার ভাবনার জার্মটা। তারপরে সেটা আমি আর সৌমিত, আমার যে কো রাইটার, আমরা দুজন মিলে এটাকে গ্রো করাই, যে এইরকম 3টে চরিত্র যারা স্কুল ছুট বন্ধ হয়ে গেছে, স্কুলটা আর খুললই না, ওরা বন্ধ স্কুলের বাইরে একটা সিন আছে, ওটা আমার সব থেকে প্রিয় সিন। ওটা আমার সব থেকে প্রিয় সিন। ওটার মধ্যে যে কষ্টটা, গেটে ঢুকতে পারে না, বাইরে বসে 3 জনে গল্প করে, তোকে এখানে কান ধরে দাঁড় করিয়ে রাখতো, ওটা ওরা মজার ছলেই অভিনয়টা করে। ওটা আমার এখনো দেখলে কান্না পায়। মানে ওটা আমার সব থেকে কাছের সিন। যে একটা ছাত্রছাত্রীর কত জ্বালা হতে পারে যে বন্ধ গেটের বাইরে 3 বন্ধু গল্প করছে, আমরা আগে স্কুলে কি করতাম, এটা তোদের করার কথা না, ওদের তো ভেতরে থেকে গল্প করার কথা। তো ওইটা হয়েছিল আমার মূল তাগিদ এই গল্পটা বলার। তো তাদের কি হলো যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হতে চাইলো, তো তারা যদি একটা ওই হাসপাতাল বানানোর গল্প শুরু হলো, যে ট্রিটমেন্ট পায় না, মারা যায়, বড় হাসপাতালে নিয়ে যাওয়া যায় না ওদের অঞ্চল থেকে। তো শুনে মনে হয় ইউটোপিয়া, 3টে বাচ্চা আবার কি করে হাসপাতাল বানাবে, তো বানালো তারা। তো সেইটা আমার ওই জার্মটা হচ্ছে স্কুল বন্ধ, ওইটা মূল জায়গা, যে কারণে অঙ্ক কি কঠিন করা। গীতশ্রী বড় হয়ে কি হতে চাও? এখানে তো নার্স। বড় হয় নায়িকাই হব। নায়িকাই হবে? ও ফাটাফাটি। আর আমাদের আমি এখানে তো ডাক্তার, কিন্তু আসলে পড়াশোনার দিক থেকে পাইলট হতে চাই, আবার অ্যাক্টিংটাকেও বজায় রাখতে চাই, আবার ড্রাম বাজাই, ড্রামারও হতে চাই, 3টে একসাথে। একদম। কিন্তু ওই ধর অ্যাক্টিং এর কাজ এলো, তখন তোর প্লেনের বুকিং এলো, ঠিক, তখন কি হবে? তখন এরম এক হাতে হ্যান্ডেল ধরে প্লেন চালাবো আর ডায়লগ বলবো। হ্যাঁ ঠিক বলেছিস। ওইটাই শুটিং। বলতে গেলে আমি হতে চাই হচ্ছে, মানে বলতে গেলে আমি অভিনয় নিয়েও এগোতে চাই এবং আর্মি হতে চাই। আর বলতে গেলে কি? আর্মি। আচ্ছা, না আরো বলতে গেলে কি? আর কিছু না। আর কিছু নেই। আমার এত মজা লাগছে ওদের সঙ্গে কথা বলতে। সৌরভ, অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে। একটু অন্য প্রশ্ন, অনেক বিতর্ক হচ্ছে, নানান কথা শুনছো, বলেও ফেলছো, তুমি বরাবরই প্রতিবাদী, ভয় ডর পাও না। এই জাতীয় পুরস্কার কি মানে কোথাও গিয়ে সেসব মুখ বন্ধ করে দেবে বা দিচ্ছে বলে তোমার মনে হচ্ছে? জানি না, আমি এত ভাবিতই না। মানে যাদের মুখ বন্ধ না হওয়ার, তাদের কোনোদিনই কিছুতেই বন্ধ হবে না, এবং সেটা নিয়ে আমার ভেবে লাভ নেই। আমার কাজ, একটা মানুষ থাকবে যারা বলে যাবে, আর একটা মানুষ থাকবে যারা কাজ করে যাবে। আমি এই সেকেন্ডটায় থাকতে চাই। মানে এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। যারা বলে যাওয়ার কাজ তারা বলে যাবে, যারা ট্রোল করা, গালমন্দ করা, এটা নিয়ে আমি একটা ভাবিতই না। মানে এটা পার্ট অফ লাইফ। তুমি যখনই একটা রাজনৈতিকভাবে পক্ষ নেবে, তোমার একটা বিপক্ষ তৈরি হবেই। তো আমার থাকবেই বিপক্ষ, তো এটা আমাকে নিয়েই চলতে হবে। তার জন্য আমি কাজ পাবো কম, আমাকে বাতিল করা হবে, সবই থাকবে। তো আমি তো জেনে শুনেই সব নিয়েছি। আমার বাতিল আর এখন হবে না বলা হচ্ছে। হ্যাঁ, মানে আমি জানি না, না হলেই মঙ্গল, মানে কেউ না হলে মঙ্গল। আমি ভাবিত নই, মানে আমি তো এটা সব জেনে শুনেই, এমন না যে আমার ঘাড়ে কেউ চাপিয়ে দিয়েছে, আমি তো সজ্ঞানেই সব বলি। তো বাকিটা আমাকে ফেস করতে হবে, যা হবে আমি সেটার জন্য প্রস্তুত। মানে আমি কোনো কমপ্লেন রাখবো না, এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। এটাও সত্যি, আমাকে মানে বাধার সম্মুখীন হতে হবে, এটা আমি জানি, এটা আমি জেনে নিয়েই বলি। আগামী পরিকল্পনা কি আছে? ছোটদের নিয়ে নাকি বড়দের নিয়ে? না, সব রকমই। আমি গল্প বলতে ভালোবাসি দুটো মাধ্যমে, একটা থিয়েটার, একটা ফিল্ম। ফিল্ম পাই কম, থিয়েটার আমার করার স্কোপটা অনেক বেশি, আমার নিজের থিয়েটার গ্রুপ বলে। তো আমি দুটো মাধ্যমে গল্প বলবো, ছোট বড় নির্বিশেষেই আর কি। মানে হ্যাঁ, ছোটদের নিয়ে গল্প তো আবার বলবো, অবশ্যই বলবো। মানে ছোটদের নিয়ে বড়দের গল্পই বলবো। সৌরভদার কাছে বকা খেয়েছো? মানে না, প্রচুর মানে প্রচুর, কারণ তুই ওই রকমই বদমাশি করতিস। তপময় আর গীতশ্রী খেয়েছিস? না না না, আমি মাঝে সাঝে খেয়েছিলাম। আমি একবারই খেয়েছিলাম, যেটা ডেঙ্গুর সময় আমি চোখ খুলতে পারছিলাম, আমি বলছি, গীতশ্রী যা তাড়া দিচ্ছে রীতিমতো। সেই সময় ওর একটা
ম্যাসিভ জ্বর হয় একটা দিনের শুটিং, মানে সেদিন আমাদের একই বৃষ্টির জন্য সেই সময়টা খুব কষ্টের মধ্যে আমাদের শুটিং গেছিল, বারবার বন্ধ হয়েছে, বৃষ্টি খুব ভুগিয়েছিল, চোখ খুলতে পারছিল না, একটা দিন গেছে। তার উপরে এত মানে নিজেদেরই এত পাপবোধে ভুগি যে তারপরে আমরাই না একটু প্লিজ আর একটু করে, মানে ওইটা হ্যাটস অফ, মানে ও যে ওই টাস্কটা করেছিল সেটা মানে এইটাই একজন অ্যাক্টরের কাজ। আর যখন এত মানুষ দেখেছে তাদের জানার কথাও নয় যে গীতশ্রীর জ্বর হয়েছে, কারণ এটার সঙ্গে কোনো সহানুভূতি জড়িয়ে থাকে না অ্যাক্টিং এর সাথে, এবং জানতেও পারেনি যে জ্বর হয়েছে, সেটাও ওর ক্রেডিট। মানে তাই তো, ওকে তো ছেড়ে দেওয়া যায় না আজকে। অসাধারণ। একদম শেষের দিকে চলে এসেছি, দারুণ বাজিয়েছে আমাদের বাবিন মানে ঋদ্ধিমান। এবার যেটা, অঙ্ক কি তিনজনের কাছে কঠিন লাগে না সহজ লাগে? আমার কাছে প্রচন্ড কঠিন, কারণ আমি অঙ্ক সাবজেক্টটা পছন্দই করি না বলতে গেলে। খুব মানে করতে হয়, ধ্যাতানি দেয় করি। আমার ফেভারিট সাবজেক্টই ম্যাথস, কারণ যে বছর সিনেমা হয়েছে শুটিং, সৌরভ স্যার জানো তো, 80-তে 80 পেয়েছিলাম। তো খুশি হওনি তুমি? আমাকে সঙ্গে নিচ্ছিস কেন? না তার মানে দেখেছো খুশি হয়নি, এই জন্য বলি। ওই যে দ্বিতীয়বার দারুণ বললো। না না, একটু বলে নি। আরে না, হয়ে গেছে। আসলে তোমাকে খুব ভালোবাসে সৌরভদা, আর যে যাকে খুব ভালোবাসে না তার কোনো কিছু সামনে সেভাবে ভালো বলে না, সবাইকেই ভালোবাসে, তোমাকেও বাসে। তার মানে আন্টি বলতে গেলে তোদেরকে ভালো বলছে মানে মন থেকে ভালোবাসে না। কি বিপদ আমার আজকে, কি মুশকিল। না না না, সবাইকে ভালোবাসে। আমার মনে হয় ওর থেকে বেশি আমার দুজনকে ভালোবাসে। ইকুয়াল ইকুয়াল একদম। গীতশ্রী equals তোমাদের to কারোরই তো ঋদ্ধিমান, ভুলটা ঋদ্ধিমান মানে ভুলটাই বলে তোমাদেরকে, তাই না বলো? আরে না না, একটু সৌরভ আগে স্যার, বলছিলে প্রশংসা করে না, এবার সৌরভ স্যার খুব ভালো স্যার। একদম। তপময় বাবু কি বলবেন? তপময় স্যার কি বলবেন? আমি বলবো যে আমার ম্যাথসটা মোটামুটি ভালো লাগে, এবং মানে করিও, তবে একটু বকা খাই বলতে গেলে। কার কাছে? কে আমার পড়ায়? আমার Teacher আমার- আছে? হ্যাঁ, আমার টিচার আছে, ওই টিচারের কাছে একটু বকা খাই। আচ্ছা, বকা খেতে খেতেই না একদিন অঙ্কের মাস্টার মশাই হয়ে যায়, তাই না? হতেও তো পারে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরো অনেক চ্যালেঞ্জ আসছে কিন্তু সামনে, কেননা পুরস্কার পাওয়া মানে কিন্তু একটা আরেকটু ভালো করতে হবে, আরেকটু ভালো করতে হবে, তাই তো? সবশেষে সবাইকে কি বলবে দর্শককে, যারা হল ভরিয়ে দিয়ে তোমাদের ছবি দেখে, তোমাদের ছবির প্রশংসা করে আজকে তোমরা কিন্তু স্টার সেলিব্রিটি, কি বলবে সবাইকে সবশেষে? না না সত্যি মানে যারা অডিয়েন্স, হ্যাঁ যারা যারা হল ভরিয়ে দিয়েছিল তাদেরকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে তারা যদি না থাকতো আমরা তো ভিউয়ার্সই পেতাম না, কেউ বলতেই পারতো না বাজে হয়েছে না খারাপ হয়েছে। তো বাজে থ্যাংক না ইউ। ভালো হয়েছে? সরি বাজে না ভালো হয়েছে, তার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা দেখেছো, কেমন কেমন মানে এখনো দেখছো, আই থিঙ্ক সো অনেকজন দেখোনি, তো কেমন যারা দেখেনি তাদেরকে কি বলবে? যারা দেখেনি অবশ্যই এখন হইচইতে আছে, অবশ্যই দেখবে, তো দেখে বলবে কেমন লাগলো, নাহলে দুঃখ পাবো। জলি ম্যাম? মানে দর্শক না থাকলে তো আমরা এত দূর এগাতেই পারতাম না। মানে আপনাদের আশীর্বাদটা আছে বলেই এত দূর এগাতে পেরেছি। তো পরবর্তী সিনেমাতেও যেন এরকম হাতটা থাকে। সৌরভ? আমার কিছু বলার নেই, ওরা যা বলেছে। তার মানে ওরা তোমার মুখপাত্র? হ্যাঁ একদম, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ সত্যি আমার 3 মুখপাত্র। না না, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, মানে এরকম ছবির পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আর যারা এখনো দেখেননি প্লিজ একটু দেখে নেবেন সিনেমাটা, তাহলে খুশি হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর তো না দেখে উপায় রইলো না, যারা দেখেননি ঝট করে দেখে নিন।
ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ETV ভারত, কলকাতা।